সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার যুদ্ধ বন্ধে হামাসকে ইসরায়েলি প্রস্তাব মেনে নিতে বাইডেনের আহ্বান। এদিকে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে ইরান। এবার কি তাহলে পারমাণবিক বোমা তৈরি করেই ফেলবে ইরান? যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর শঙ্কায় কি এবার সত্যি হচ্ছে? এদিকে যুক্তরাষ্ট্রের অনুমতির কয়েক ঘন্টা পর ইউক্রেনে হামলা রাশিয়ার, একজন চিকিৎসা কর্মী আহত। মিয়ানমারে কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। আরো জানিয়ে দেব লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ চলছে। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ বন্ধে ইসরায়েলের প্রস্তাবের 3 দফায় যেসব বিষয় আছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ বন্ধে হামাসকে ইসরায়েলি প্রস্তাব মেনে নিতে বাইডেনের আহ্বান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় শুক্রবার বিকেলে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইসরায়েল একটি বিস্তারিত নতুন প্রস্তাব পেশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট এই সময়ে সংঘাতের অবসানে হামাসকে নতুন ইসরায়েলি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে। 3 ধাপের প্রস্তাবটিতে প্রথমে রয়েছে 6 সপ্তাহের যুদ্ধবিরতি। এই ধাপে গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রত্যাহার করা হবে। গাজায় ব্যাপক মাত্রায় মানবিক সাহায্য বা ত্রাণ পৌঁছানো হবে। সেই সঙ্গে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে কিছু জিম্মি বিনিময় করা হবে। চুক্তিটির শেষ ধাপে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা এবং গাজার জন্য একটি বড় আকারের পুনর্গঠন পরিকল্পনার কথা বলা হয়েছে। হামাস জানিয়েছে তারা নতুন প্রস্তাবটিকে ইতিবাচকভাবে দেখছে। শুক্রবার হোয়াইট হাউসে বাইডেন বলেন, হামাস বলে তারা যুদ্ধবিরতি চায়। এই প্রস্তাবটি যদি তাদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ। তিনি বলেন, এই চুক্তি গাজায় প্রতিদিন 600 ট্রাক সাহায্য নিয়ে যাতায়াত সহ বিপর্যস্ত অঞ্চলে আরও মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেবে। দ্বিতীয় ধাপে পুরুষ সৈন্য সহ অবশিষ্ট জীবিত জিম্মিদের ফিরিয়ে আনা হবে। তখন এই যুদ্ধবিরতি স্থায়ীভাবে শত্রুতার অবসান ঘটাবে। যদিও এই পরিকল্পনা পূর্বে ব্যর্থ হওয়া, আলোচনার অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে হামাসের মূল দাবি স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি সামনে আনার মাধ্যমে যুক্তরাষ্ট্র হামাসকে আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবের 3য় ধাপে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে আনারও কথা বলা হয়েছে। সেই সঙ্গে মার্কিন এবং আন্তর্জাতিক সহায়তায় গাজায় বাড়ি, স্কুল এবং হাসপাতাল পুনর্নির্মাণের জন্য একটি ব্যাপক পুনর্গঠন পরিকল্পনা নেওয়া হবে। বাইডেন মনে করেন, কিছু ইসরায়েলি কর্মকর্তা এই প্রস্তাবের বিরোধিতা করতে পারেন। তিনি বলেন, যতই চাপ আসুক না কেন, আমি ইসরায়েলি নেতাদের এই চুক্তির পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি জনগণকে সম্বোধন করে বলেন, আমরা এই মুহূর্তটি হারাতে পারি না। পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে ইরান। এবার কি তাহলে পারমাণবিক বোমা তৈরি করেই ফেলবে ইরান? যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর শঙ্কায় কি তবে এবার সত্যি হচ্ছে? নিজেদের শক্তি ও ক্ষমতার চূড়ান্ত প্রদর্শন কি ইরান এবার করেই ছাড়বে? পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান। ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম বৃদ্ধির জন্য কাজ বেশ ভালোভাবেই এগিয়ে নেওয়া হচ্ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইআই এর 2টি গোপন প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এপি। আইএআই বলছে, ইরানের কাছে বর্তমানে যে পরিমাণে ইউরেনিয়াম আছে তা 2015 সালের বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। ইরানের কাছে বর্তমানে 142.1 কেজির 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে প্রায় 20 কেজি বেশি। এছাড়াও ইরানে বর্তমানে সামগ্রিকভাবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 6,201 কিলোগ্রাম, যা গত ফেব্রুয়ারিতে ছিল মাত্র 675 কিলোগ্রাম। জাতিসংঘের পরমাণু নজরদারি প্রধান এবং আইএআই এর পরিচালক রাফেল গ্রোসি গত মাসে সতর্ক করে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরির পথ বেছে নেয় তবে সেটি কঠিন কিছু হবে না, কেননা ইরানের কাছে এখন যে পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে তা দিয়ে প্রায় 4টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। ইরানের কাছে সামগ্রিকভাবে 13টিরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে। এদিকে এসব তথ্যে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র। আর ইরানের এসব কার্যক্রমের কারণে বাইডেন প্রশাসনের উপর চটেছেন ইউরোপীয় কূটনীতিকরা। ইরানের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েও
কাজ না হওয়ায় বাইডেনকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তাদের অনেকে। কিন্তু ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময়, তাই চাইলেও এখানে বাইডেন প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আইএআই এর ৩৫ সদস্য দেশের বোর্ড অব গভর্নরের পক্ষ থেকে ১.৫ বছর আগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পাশ করা হয়। ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে আগামী সপ্তাহের বোর্ড মিটিং এ ইরানের জন্য নতুন খসড়া প্রস্তাব আনার জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেয়নি, কেননা এ ধরনের পদক্ষেপ নিলে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কর্মসূচিতে আরো বাড়তি পদক্ষেপ গ্রহণ করতে পারে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সহ ৬ বিশ্ব শক্তি ইরান ও ইরানের মধ্যে বহুপাক্ষিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা। কিন্তু ৩ বছর পর ২০১৮ সালের ওই চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার ঘোষণা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের উপর আগের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরান আস্তে আস্তে চুক্তির শর্তগুলো মানা বন্ধ করে দেয়। একই সঙ্গে ইউরেনিয়ামের মজুত বাড়াতে থাকে দেশটি। যুক্তরাষ্ট্রের অনুমতির কয়েক ঘন্টা পরই ইউক্রেনে হামলা রাশিয়ার। যুক্তরাষ্ট্রের অনুমতির কয়েক ঘন্টা পরই ইউক্রেনের খার্কিভে হামলা চালিয়েছে রাশিয়া। আকস্মিক এ বিমান হামলায় ৩ জন নিহত হয়েছে। শুক্রবার ভোরে এক টেলিগ্রাম পোস্টে খার্কিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুভ বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন জরুরি চিকিৎসা কর্মীও আছেন। হামলায় একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। সিনেগুভ আরো বলেন, শত্রুপক্ষ আবারও নতুন কৌশল ব্যবহার করেছে। চিকিৎসা কর্মী, উদ্ধারকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছেন। মিয়ানমারে কোণঠাসা জান্তা বাহিনী। মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের চাপে কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। এতে করে বেশিরভাগ আন্তর্জাতিক সীমান্তে প্রবেশের অধিকার সহ বিস্তীর্ণ অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। ফলে দেশটির জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান আরো শক্তিশালী হচ্ছে। দেশটির গৃহযুদ্ধ মূল্যায়ন করে বৃহস্পতিবার প্রকাশিত দুটি প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে রয়টার্স। ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। তারপর থেকে ৫.৫ কোটি জনসংখ্যার দেশটিতে অশান্তি বিরাজ করছে। সামরিক অভ্যুত্থানের পর দেশ জুড়ে শুরু হওয়া প্রতিবাদ নির্মমভাবে দমন করে জান্তা সরকার। দমনপীড়নের শিকার আন্দোলনকারীরা ও সুচির দলের নেতাকর্মীরা অস্ত্র তুলে নিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। তারা দেশের বিভিন্ন অঞ্চলে আগে থেকে সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে জাতিগত বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয়। এই সম্মিলিত বাহিনী কয়েক দশকের মধ্যে দেশটির সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।